ও দাইমা, কিছু কি হলো? কিছুই তো বলো না। আর একটু সবুর কর মাধব। রাধার অবস্থা খুব একটা ভালো না। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। এমন কথা বলো না দাইমা, তুমি কিছু একটা করো। আমি আমার মতো করে চেষ্টা করছি। তুই বাইরেই থাক বাবা। কিছু হলেই আমি তোকে ডাক দিচ্ছি। দেখ মাধব, দেখ কেমন ফুটফুটে মেয়ে হয়েছে তোর। কি মেয়ে হয়েছে? রাধা কেমন আছে? অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই রাধাকে বাঁচাতে পারলাম না। আমাকে তুই মাফ করে দে বাবা। না, এ হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রাধা। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি তো নেই। এই বাচ্চা দিয়ে আমি কি করব? এই বাচ্চাকে আমি কি করে লালন পালন করব রাধা? না, আমি এই বাচ্চা পালতে পারবো না। তুমি ছাড়া আমিও থাকতে পারবো না। এক্ষুনি আমি এই বাচ্চাকে নদীতে ফেলে আসবো। এখন আর কেঁদে কি হবে দাদা? চলো বাড়িতে চলো। আমার যে সব কিছু শেষ হয়ে গেল রে রমেশ। আমার আর কিছুই রইলো না। তুমি আগে বাড়িতে চলো। এখন তো তোমাকে শক্ত হতে হবে। তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। আমি পারবো না রে রমেশ, আমি পারবো না। তুই আমাকে এখানেই রেখে যা। আমি আমার রাধার কাছেই থাকতে চাই। কি রে রমেশ, এই কাঠ ফাটা রোদের মধ্যে কাজ করেই যাচ্ছিস, বাড়িতে যাবি না? বাড়িতে তো যাবই দাদা, কিন্তু তার আগে কাজটা তো শেষ করতে হবে। নে নে, একটু জিরিয়ে নে তাহলে। তা না হলে যে গরম লেগে যাবে। বেশ, তাহলে তুমি ওই বড় গাছটার নিচে গিয়ে বসো, আমি আসছি। দাদা, একটা কথা বলবো? কি বলবি? বলে ফেল দেখি। দাদা, মাঠের সব ফসল কেমন পোড়া মনে হচ্ছে। আমার কাছে বিষয়টা ভালো লাগছে না জানো। আরে, দুদিন আগে বৃষ্টি হয়েছে, তার উপর এই চড়া রোদ, তাই একটু আগাগুলো পুড়তে শুরু করেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই যেন হয় দাদা, আমার তো খুব ভয় হচ্ছে। মাঠে তো শুধু তোর একার ফসল না, আমাদের সবারই তো ফসল আছে। তাহলে এত চিন্তা করিস নে। কি করব দাদা, এই চাষবাস করি তো সংসারটা চালাই। আর তো কোনো উপায় নেই। আমার মতো হলে তো আর কোনো সমস্যা নেই। চালচুলোহীন একজন মানুষ। আহ, আমি বলি কি দাদা, তুমি আর একটা বিয়ে করো। এভাবে আর কতদিন থাকবে? না রে রমেশ, আর বিয়ে করব না। আমার জীবনে আমি রাধাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। আচ্ছা দাদা, তা না হয় হলো, কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না। কি কথা বল দেখি। এ, বৌদি তো গর্ভবতী ছিল, তাহলে বাচ্চাটা গেল কোথায়? তুই আবার ওসব কথা তুললি। আমি গেলাম, তুই বসে থাক। কি গো, তুমি এত তাড়াতাড়ি মাঠ থেকে চলে আসলে যে? কাজ কি শেষ? আর বলো না গিন্নি, মাঠে যা রোদ,
এই রোদে টিকে থাকাটাই কষ্টকর গো। মাঠের কাজে তো এইটুকু কষ্ট হবেই গো। ও গো, একটা কথা কি শুনেছো? কোনো কথাই শুনিনি, তবে সব কথাই শুনবো। তুমি আগে দুটো খাওয়ার ব্যবস্থা করো দেখি। ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে এসে বসো, আমি খেতে দিচ্ছি। উম, 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 উম। এবার বলো দেখি গিন্নি, তখন কি বলতে গেলে? উম, উম। শুনলাম নদীর ওপারের গায়ে নাকি সব চাষিদের ফসল পুড়ে যাচ্ছে, সারা গ্রাম হাহাকার করছে। কি বলো গিন্নি? আমি তো জানি নে। তুমি জানবা কি করে? তুমি কি কোনো খোঁজ খবর রাখো নাকি? হায় হায় হায়, তাহলে তো আজই একবার ওপারে যেতে হয়। মাধবটা কেমন আছে কে জানে। এই তো, আমি এখন বলে দিলাম বলে তোমার মাধব দাদার কথা মনে পড়লো। না না, আর দেরি করা ঠিক হবে না, এখনই আমাকে যেতে হবে। এসব কি করে হলো মাধব? কেন হলো এসব? সবই কপালের লিখন রে বন্ধু। তোরও কি একই অবস্থা হয়েছে নাকি ফসলের? আরে না না, ওপারে তো কারোর ফসলেরই কিছু হয়নি। আমি তো খবর পেয়ে দেখতে এলাম। কি বলো বিনোদদা? নদীর ওপারে সব ফসল ঠিক আছে? ঠিক আছে বই কি, আমি তো সকালে আমার জমি থেকে কাজ করে তারপরে বাড়িতে গিয়ে শুনি এসব কথা। কি থেকে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় গ্রামে মড়ক লেগেছে। এখনই কিছু একটা করতে হবে, তা না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। আমারও তাই মনে হয় দাদা, কিন্তু কার জন্য এমনটা হলো, কিসের জন্য হলো, সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। আমার জানাশোনা এক সাধু বাবা আছে, তার কাছে গেলেই আমরা সব জানতে পারবো। না না, ওসব সাধুর কাছে গিয়ে কিছুই হবে না, যা করবার আমাদেরই করতে হবে। তুই বুঝতে পারছিস না মাধব, এছাড়া আর কারোর কোনো পথ খোলা নেই। ঠিক আছে তাহলে, তোরা যা, আমি যাব না, আমি বরং বাড়িতে যাই। আরে দাইমা, তুমি হঠাৎ এতদিন পরে কি মনে করে আসলে? আর বলিস নে রে বাবা, শরীরটা এত খারাপ, কোথাও যেতে পারি না, তার ওপর গায়ের এই অবস্থা। বেশ বেশ, বসো তুমি একটু। না না, বসবো না। তুই একটু তোর মেয়েটাকে দেখাবি বাবা। মা মরা মেয়েটা কত বড় হয়েছে সেটা দেখার জন্যই এত কষ্ট করে আসলাম আমি। কি হলো, নিয়ে আয় মেয়েটাকে। আসলে বুড়িমা, আমি তো মেয়েকে ওর নানি বাড়িতে রেখে এসেছি, তাই তুমি অন্য দিন এসো, ঠিক দেখাবো। তুমি যা বলছো তার সবকিছু সত্যি তো বুড়িমা? আমি মিথ্যা কেন বলতে যাব রে? গাঁয়ের মানুষের এই দুর্দিনে কি আমি কারো সাথে মজা করতে পারি বল? ঠিক আছে, তবে আজই আমরা সবাই মিলে মাধবের বাড়িতে যাব। আমার মনে হয় মাধব মেয়েটাকে মেরে ফেলেছে, যার জন্য আজ গাঁয়ের এই অবস্থা। তোমার কথা যদি সত্যি হয় বুড়িমা, তাহলে গায়ের সবাই তোমাকে অনেক উপহার দেবে, আর মাধবকে দেবে শাস্তি। এখন তাহলে আমি যাই। আমি শুধু আমার কথা চিন্তা করে কিন্তু আসিনি, এই গাঁয়ের মানুষের কথা ভেবেই এসেছি। ঠিক আছে বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখছি। ওরে পাপী, দুষ্ট পাপী, একমাত্র ওই অধমের জন্যই আজ তোদের এই দুর্দশা। কে
কে সেই পাপী বাবা? কে এমন কাজ করলো যাতে করে সারা গায়ের লোক আজকে না খেয়ে মরতে হচ্ছে? মাধব, মাধব ওর নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে ওই নদীর পানিতে ফেলে দিয়ে মেরে ফেলেছে। তাই তো এই গায়ের উপর অভিশাপ পড়ছে। বাবা, এই বিপদ থেকে কি উদ্ধার হওয়ার কোনো রাস্তা নেই? আছে, আছে, রাস্তা আছে। ওই পাপিষ্ঠকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতে হবে, তবেই গ্রাম আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? একটা মানুষকে জীবন্ত কি করে পুড়িয়ে মারবো আমরা? পাপ মোচনের জন্য এছাড়া আর কোনো পথ নেই রে বাবা। যা, এক্ষুনি যা, ওই পাপিষ্ঠকে চিরতরে দুনিয়া থেকে বিদায় দিয়ে দে। কেন করলি তুই এমন মাধব? কেন? এছাড়া যে আমার মাথায় তখন আর কিছুই কাজ করেনি বন্ধু। আমি কি করব বল? এত বড় বিপদ তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পাশে দাঁড়াতাম। রাধাকে ছেড়ে আমি ওই বাচ্চাকে কিভাবে মানুষ করতাম বল আমাকে? ওকে মানুষ করবার জন্য তো মালতী ছিল। তুই শুধু একবার বলতিস আমাকে, আজকে তোর জন্য পুরো গায়ের মানুষের এত বড় ক্ষতি হলো। এসব যদি আমার জন্য হয়ে থাকে তাহলে এর প্রতিদানও আমি দেব। পাগলামি করিস নে মাধব, চল, আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। গায়ের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনোদ, যা তুই এখান থেকে চলে যা। আপনাদের আর কিছুই করতে হবে না। যার ভুল সে নিজেই বুঝতে পেরেছে, তাই তো পাগলটা নিজেই নিজের জীবন শেষ করে দিল।